বিয়ের মাত্র 2-3 মাস যেতে না যেতেই সুমনার জীবনের চিত্রটা পুরোপুরি যেন বদলে গিয়েছিল। বিয়ের শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হলেও মাস 2 পর থেকেই সুমনার উপর শ্বশুরবাড়ির মানসিক ও শারীরিক অত্যাচারের কালবৈশাখী ঝড় শুরু হয়। তার স্বামী নিলয়, যে কিনা বিয়ের আগে খুব অমায়িক ছিল, বিয়ের কয়েক সপ্তাহ পরেই তার আসল রূপ দেখাতে শুরু করে। অত্যাচারের মাত্রা চরম আকারে ধারণ হওয়ার একটাই কারণ, নিলয়ের সাথে তার ডিভোর্সি ফুফাতো বোনের অবৈধ সম্পর্কের বিষয়টি সুমনা জানতে পেরেছিল একদিন নিলয়ের মোবাইলে আসা একটি নোটিফিকেশনের মাধ্যমে। সুমনা প্রতিবাদ করতে শুরু হয় নির্যাতনের নতুন অধ্যায়। সুমনা বুঝতে পেরে বাধা দেওয়াতেই তার এই পরিণতি। ছোটোখাটো বিষয় ভুল ধরা, তুচ্ছ কারণে চিৎকার চেঁচামেচি করা ছিল তাদের প্রতিদিনের রুটিন। শাশুড়ির নজরদারি আর শ্বশুরের অপমানজনক কথাগুলো সুমনার হৃদয়ে ক্ষতবিক্ষত করে তুলেছিল। প্রথম দিকে সুমনা সব কিছু মেনে নিয়েছিল, ভেবেছিল হয়তো মানিয়ে নিতে পারলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। অত্যাচারের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। তুচ্ছ অজুহাতে নিলয় তাকে মারধর করত। এরপর নিলয় সুমনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য দাবি করে। যদি সুমনা এই টাকা নিয়ে আসে তাহলে নিলয় সব ছেড়ে ভালো হয়ে যাবে। এর আগে আরও 2 বার সুমনা টাকা এনে দিলেও এবার সে অস্বীকার করতেই নিলয় তাকে বেধড়ক মারধর করে। শাশুড়ি বা শ্বশুর তখন বাধা দেওয়ার বদলে নিলয়কে আরও উস্কে দিতেন। সুমনার আর্তনাদ আর কান্নার আওয়াজ ওই বাড়ির 4 দেয়ালে চাপা পড়ে যেত। সুমনা বুঝতে পেরেছিল এই নরকের ভিতরে থাকলে সে হয়তো একদিন আর জীবিত ফিরতে পারবে না। শরীর জুড়ে তখন নীল কালশিট দাগ, মনের ক্ষতগুলো তার চেয়েও গভীর। এক রাতে যখন বাড়ির সবাই ঘুমে, সুমনা এক মুহূর্তের দ্বিধা ছাড়াই আলমারি থেকে মাত্র একটি ছোট ব্যাগ গুছিয়ে নিল। অতি সাবধানে মূল গেটের তালা খুলে সে অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়ল। রাস্তার কোনো যানবাহন ছিল না। সে এক দৌড়ে মূল রাস্তায় উঠে একটি রিকশা পেল। সুমনা শুধু জানতো তাকে এখান থেকে বেরোতেই হবে। রিকশা চালক সুমনাকে বিধ্বস্ত অবস্থায় এবং নির্জন রাস্তায় অঝোর ধারায় বৃষ্টি দেখে বিনা বাক্যে সুমনাকে তার রিকশায় উঠিয়ে নেয়। রিকশা চালক সুমনাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসার সময় দরদ দিয়ে বলেছিল, মা, তোমার মতো আমারও একটা মেয়ে আছে। এ সমাজ তো শিয়াল শকুনের অভাব নেই। নিজের পরিবারকে জানালে হয়তো একটা সমাধান মিলত। এভাবে একা বের হওয়াটা খুব ঝুঁকিপূর্ণ। সাবধানে থেকে বলে লোকটা চলে গেল। ভোরবেলা যখন সে তার বাবার বাড়িতে পৌঁছল, তখন তার দশা দেখে বাবা মা স্তব্ধ হয়ে গেলেন। সুমনা কোনো কথা বলতে পারল না, শুধু বাবার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলল। তার সেই কান্নার রেশ যেন কয়েক মাসের জমে থাকা সমস্ত যন্ত্রণা আর ভয়ের বহিঃপ্রকাশ ছিল। দীর্ঘদিনের অন্ধকার থেকে মুক্তি পাওয়ার স্বস্তি আর প্রিয় মানুষের আশ্রয়ের উষ্ণতা সেদিন তাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছিল। ঘর ভাঙার গল্প তো অনেক হয়, কিন্তু সেই ঘর যে কারোর কাছে জেলখানার চেয়েও ভয়ানক হতে পারে, সুমনা তা হাড়ে হাড়ে টের পেয়েছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল, আর যাই হোক, সে সেই নরকে আর ফিরে যাবে না। বাবার বাড়িতে আশ্রয় পাওয়ার পর সুমনার জীবনে নতুন মোড় নিল। তা ছিল কঠিন কিন্তু প্রয়োজনীয় এক লড়াইয়ের শুরু। প্রথম কয়েকদিন শয্যাশায়ী থাকার পর সুমনা যখন শারীরিক ও মানসিকভাবে কিছুটা স্থির হলো, সে তার পরিবারকে জানালো সে আর কোনোভাবেই এই অবিচার মেনে নেবেন না। তাদের একটা শাস্তি হওয়া দরকার, নয়তো দিনের পর দিন মুখ বুজে এই অবিচার মেনে নিলে তারা হয়তো অন্য কোনো সুমনার সাথে অবিচার করবে। সুমনার বাবা সুমনার সাথে একমত হলেন, কিন্তু সুমনার মা এ বিষয় নিয়ে কিছুটা গড়িমসি করলেও সুমনার বাবার এক বাক্যে তিনি আর কথা বাড়ালেন না।
বাবার সাথে পরামর্শ করে সুমনা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করল। সেখানে স্বামী নিলয়, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করল। সুমনা তার শরীরের ক্ষতচিহ্নগুলোর ডাক্তারি রিপোর্ট এবং নির্যাতনের স্পষ্ট বর্ণনা পুলিশকে দেয়। তদন্তের সব সত্যতা বেরিয়ে আসার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। আইনি লড়াইয়ের শুরুটা ছিল কঠিন। শ্বশুরবাড়ির প্রভাবশালী আত্মীয়রা বিভিন্নভাবে সুমনাকে ভয় দেখানো এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে, কিন্তু সুমনা দমে না গিয়ে তার সিদ্ধান্তে ছিল অটল। সে তার বাবার বাড়িতে থেকে নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে শুরু করলো। পড়াশোনা এবং নিজের শখের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো। মামলা দীর্ঘ সময় চলার পর আদালতে শেষ শুনানির দিন বিচারক সুমনাকে প্রশ্ন করলেন, তোমার কি কিছু বলার আছে? সুমনা বলল, একটা নারী হাজার স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি আসে, আর সেই শ্বশুরবাড়ির লোকজনই যখন বাড়ির বউকে ভোগ্যপণ্য ও ব্যাংক ভাবতে শুরু করে, তখন সেই বাড়ি আর বাড়ি থাকে না। সেই বাড়ি হয়ে ওঠে লালসাগ্রস্ত ও মানসিক বিকারগ্রস্ত ভবন। সংসারের প্রতিটি স্বপ্ন যখন দুঃস্বপ্নের রূপ নেয়, তখন বেঁচে থাকাটা হয়ে ওঠে এক অমানসিক লড়াই। একটা সংসারে দৈহিক লালসা, অর্থবিত্ত, বিলাসিতা এগুলোই কি সৎ? পরস্পরকে বোঝাপড়া, ভালোবাসা বলে কি কিছু নেই? আমার কথা হচ্ছে, এই সমাজে কোন নারী আছে যে সহ্য করবে ঘরের স্ত্রী থেকে দিনের পর দিন অন্য স্ত্রীর সাথে রাত কাটিয়ে আসা? নিলয়ের সাথে নিলয়ের ফুফাতো বোন লামিয়ার যেহেতু সম্পর্কই ছিল, তাহলে তাদের দুজনের বিয়ে না দিয়ে আমার জীবনটা কেন তারা নষ্ট করলো? একজন নারী তো ঠিকই শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা ভাবতে পারে, তাহলে তারা কেন বাড়ির গৃহবধূকে নিজের মেয়ে ভাবতে পারে না? সমাজে এই বৈষম্যের কারণে আজ প্রায় ঘরে ঘরে নারীরা জীবন সংকটে ভুগছে। পুরো আদালতের মানুষ সুমনার কথাগুলো শুনেই স্তব্ধ হয়ে যায়। এরপর আদালত রায় ঘোষণা করল। পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুমনের স্বামী নিলয় এবং তার বাবা মায়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাদের কঠোর কারাদণ্ড প্রদান করে এবং সুমনাকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। কারাগারের চার দেওয়ালের ভেতরে বসে সেই দিনগুলোর কথা যখন নিলয় আর তার বাবা মায়ের মনে পড়ে, তখন তাদের অনুশোচনার কোনো সীমা থাকে না। ক্ষমতার দাপট আর অমানবিক অত্যাচারের মাসুল তাদের দিতে হয়েছে তাদেরই স্বাধীনতা বিসর্জন দিয়ে। অন্যদিকে সুমনা আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। সে আর সেই ভীতু গৃহবধূটি নেই। সে প্রমাণ করেছে যে অন্যায়ের কাছে মাথা নত না করে আইনি লড়াই করলে জয়ের একদিন সুনিশ্চিত হবেই। নিজের পায়ে দাঁড়িয়ে নতুন পরিচয় সুমনা এখন নিজের ভবিষ্যৎ তৈরির পথে এগিয়ে চলেছে। অত্যাচারের সেই অন্ধকার অধ্যায় শেষ করে সে আজ এক নতুন আলোর সন্ধানী। আমার এই কাহিনীটি আমারই উপন্যাসের সংক্ষিপ্ত একটি রূপ আপনাদের সামনে উপস্থাপন করলাম। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।